ইউনাইটেড নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। দর্শক, প্রতিবারের মতোই আজকে হ্যাপেনিং পয়েন্টে আমরা নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করি আমাদের অতিথির সঙ্গে, এবং আজকে যে বিষয় নিয়ে আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে কৃষিজাত পণ্য সংরক্ষণ। এই বিষয় নিয়ে আপনারা জানেন যে সংরক্ষণের প্রযুক্তির অভাবে সারা বছরই দেখা যায় 30 থেকে 35% কৃষি পণ্য নষ্ট হয়ে থাকে, এবং বাজারে যদি আমরা দেখি যার আর্থিক মূল্য 15 থেকে 20 হাজার কোটি টাকা, প্রায় অনেকটা ক্ষতিগ্রস্ত আমরা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু কৃষকরাও পিছিয়ে পড়ছেন না, তারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এক্ষেত্রে কৃষি অধিদপ্তর থেকে কোনো রকম উদ্যোগ আছে কিনা, সরকারি উদ্যোগ আছে কিনা, এবং কি কি সমস্যা হয় আসলে সে সব নিয়ে আজকের হ্যাপেনিং পয়েন্টে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। এবং আজকে এগুলো নিয়ে কথা বলার জন্য অতিথি হিসেবে আমরা পেয়েছি অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগমকে, IUBAT। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। অনেক ধন্যবাদ আমাকে এটি নিউজে এই একদম বার্নিং পয়েন্ট, দিস ইজ রিয়েলি এ বার্নিং পয়েন্ট এই 52 বছর বাংলাদেশে এই বিষয়টা আলোচনা করার জন্য। আমরা খাদ্য সংরক্ষণের ব্যাপারে কথা বলবো বলছিলাম। একবারে প্রথমে যদি বলি, বাংলাদেশে এখন যে খাদ্য সংরক্ষণের প্রক্রিয়া বা পদ্ধতিটা আছে সেটা কি যথেষ্ট সময় উপযোগী কিনা? কোনো প্রক্রিয়াজাত করাই তো নাই, সময় উপযোগী আর অনুপযোগী কি? আমাদের আসলে প্রক্রিয়াজাত সিস্টেমটাই তৈরি হয় নাই। আগের দিনে তবুও মানে উৎপাদন কম ছিল, গোলা ছিল, গোলায় করা হতো, ধরো ধানের ব্যাপারে বা আচার। যেমন আমি একটা জিনিস দেখেছি ছোটোবেলায়, আম সংরক্ষণ করেছে, এই যে আমসত্ত্ব বানিয়ে, আমের চুর বানিয়ে, এগুলো বানিয়ে। এখন যেটা লার্জ স্কেলে হয়েছে, এটা যে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে করবে সেটা করায় নেই। সেটা একটা কারণ আমি সবসময় বলি যে কৃষিতে এখনও শিল্প ঘোষণা করা হয়নি। এটা যদি শিল্প হয়ে যেত এবং কৃষক যদি তার পেশাকে পেশার মর্যাদা দিতে পারত, এবং সরকার যদি এদেরকে এই প্রোডাক্টটাকে শিল্প প্রোডাক্ট মনে করত, তাহলে এটা এতদিনে হয়তো একটা মানে ফর্মাল ওয়েতে হতো। এখন কিন্তু একেবারে আমি যদি গ্রস বলতে যাই, এটা জিরো। এটা আমি 1%ও বলবো না, 2%ও বলবো না। হ্যাঁ, কিছু বড় বড় কোম্পানি কিছু আমের পাল্প করে, বড় কোম্পানি 2-1টা। এখন বড় কোম্পানি করলে তার কৃষক লাভবান হয় না। আমের পাল্প করে, আনারসের করে, এই আর এখন ইদানিং 2-1টা আলু নিয়ে কথাবার্তা হচ্ছে, তাও সেগুলো আমাদের জাত না, বাইরে থেকে আনা হয়েছে, ওগুলি নিয়ে কিছু কাজকর্ম করা হচ্ছে। আচ্ছা, প্রক্রিয়াজাতকরণের কথা যদি আমরা আসি, তাজা ফল প্রক্রিয়াজাতকরণের যে প্রক্রিয়া আছে, এবং অন্যান্য দেশের মতো জ্যাম, জেলি, জুস, বিস্কুট, ময়দা, আইসক্রিম সহ তৈরির জন্য অনেক শিল্পাঞ্চল থাকতে দেখা যায়। আমাদের দেশে কোনো শিল্পাঞ্চল এই বিষয়ে কি আমরা গড়তে দেখেছি এখন পর্যন্ত? না, কোনো শিল্পাঞ্চল নাই, কোনো কিছু নাই। ভুটান ছোট্ট একটা কান্ট্রি, আমরা কিন্তু বাজারে গেলে ভুটানের আচার কিনি, ভুটানের জ্যাম কিনি, ভুটানের জেলি কিনি। ওদের কমলাটা, ছোট ছোট কমলা কি সুন্দর জেলি হয়। আমাদের কিন্তু এগুলি কিচ্ছু হয় নাই। আমাদের বাড়িতে মা বোনরা একটু জেলি মেলি বানায়, আর এখন তো ওই যে 2-1টা কোম্পানি যেটা বললাম তারা একটু জেলি টেলি বানায়। আমরা কিন্তু ইম্পোর্ট বেসড মোটামুটি। আচ্ছা, মোটামুটি কি একেবারেই অনেক বেশি। আর আমাদের যে ফলগুলো এই সিজনটা মধুমাস বলে, এখানে তো কি না ফল আছে আসলেই তাই। আম ফেলে দিতে হচ্ছে। যেমন আমার বাসায় যে আম আনে, সেগুলো আমার ধরেন খেয়ে পারছি না, ফ্রিজে রাখছি। তো এখন আমার এই আমগুলো যদি প্রিজার্ভ হইতো, আমি না, যদি কৃষক চাঁপাইনবাবগঞ্জে, কনসার্টে, সাতক্ষীরায়, যেখানে আম উৎপাদন জোন, রাজশাহীতে, ওরা যদি প্রিজার্ভ করা ওই জোনটাতে আমার যদি আমের জন্যই একটা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ হইতো, তাহলে সেটা ওখানে প্রিজার্ভ করতো, আমাকে সারা বছর আম খাওয়াতে পারতো। সারা বছর কিন্তু আপনি আম খেতে পারতেন। তারপরে ধরুন আমার আনারস হচ্ছে যে ইয়েতে মধুপুরে, কাঁঠাল, আনারস আমার পার্বত্য চট্টগ্রামে। তো আমি তো আনারস দেখেন জাগ ধরে, আর কাঁঠাল তো এই কারণ বাজারে যায় দেখবেন যে কি জাগ ধরে ফালায় রাখছে, পচে যাচ্ছে, হচ্ছে। কেন বাবা, কাঁঠাল জাতীয় ফল। যদিও আমি গত 19-20 একটা প্রোগ্রামে গেছি, ওয়ান প্রোডাক্ট ওয়ান কান্ট্রি, ওয়ান প্রায়োরিটি প্রোডাক্ট ওয়ান কান্ট্রি। কাঁঠালের উপর যেহেতু আমাদের ন্যাশনাল ফ্রুটস আরেকটা ঢুকানো হয়েছে আম, এটা FAO একটা প্রজেক্ট করতেছে যে কাঁঠাল কিভাবে প্রক্রিয়াজাত করা হবে, কিভাবে কাঁঠালের বিচি থেকে কি করা হবে। কিন্তু কথা হলো যে এইটা ওই প্রজেক্ট পর্যন্ত আমাদের সর্বনাশ হয়ে যায় কি জানেন, আমরা একটা প্রজেক্ট নেই,
বিদেশের টাকায় নেই, যেই টাকাই নেই প্রথমে কতগুলি গাড়ি কিনে ফেলি, প্রথমে কতগুলো মানে অফিস নেই, এটা নেই সেটা নেই, ওই কাজ 20% প্রজেক্ট শেষ, আমি শেষ, লোক শেষ। আর ওই রিটায়ার্ড করা লোকগুলো, আর আমাদের বড় বড় ইনস্টিটিউটগুলোর প্রবলেম হয়ে গেছে, ওখানে কোনো ছাত্ররা কাজ করে না, অফিসাররা কাজ করে বাড়ি বিড়িতে। তো ছাত্ররা কাজ করলে যে কন্টিনিউশনটা থাকে, অফিসার রিটায়ারমেন্টে চলে গেলে আর ওই কন্টিনিউশন থাকে না কাজের। আর আমরা অনেকবার বলেছি, গত 30 ইয়ার্স ধরে বলছি যে আমাদের উপজেলা ভিত্তিতে মাল্টিপাল পারপাস কোল্ড স্টোরেজ লাগবে। মানে আমাদের কতগুলো কোল্ড স্টোরেজ আলুর জন্য, ওগুলো মানসম্মত না, কিন্তু মাল্টিপ্লাই গাজরটা কেন আমি রাখতে পারবো? আমার গাজরে এত সিজনে গাজর, মানিকগঞ্জের গাজর, নিমসারের গাজর, শিম হয়। আমার যেসব জোনগুলিতে আমি যদি এই সব কিছু সংরক্ষণ করে রাখি শীতের সময় বা সিজনাল, তাহলে তো আমার সারা বছর আর কোনো ইয়ে লাগে না। আর সংরক্ষণ এটা করতেই হবে। এটা পোস্ট হারভেস্টিং লস হলো 30%, তারপরে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টের যে সর্বনাশ। আমি একটা চায়নার একটা স্লাইড দেখেছি সেদিন, ওরা ওই গাড়ির মধ্যে কাঁঠালের খোপ করা, কাঁঠালের সাইজ অনুযায়ী খোপ করা কাঁঠাল পাঠাচ্ছে। আনারস খোপ করা, হাওয়াইতে দেখে এসেছি আনারস কিন্তু খোপ করে ওই ট্রাকটাই ওইভাবে তৈরি। আমরা এগুলি করতে কি লাগে? এগুলি তো এমন বিশাল রকেট সায়েন্স না। অবশ্যই। আপনি কাঁঠাল নিয়ে একটা প্রজেক্টের কথা বলছেন, সেটা নিয়ে একটু জানতে চাই, আসলে কি প্রজেক্টটা করা হয়েছিল এবং এখন সেটা কোন অবস্থায় আছে? মাত্র লঞ্চ করছে, আমরা গেলাম ভবানীপুরে, কাটা দেখলাম, এফএওর লোকেরা এসছে, যে ইতালির লোকেরা এসছে, এখানে এফএওর লোকজন ছিল, আমাদের একজন রহিম ভাই আছে, আমাদের ফল বিশেষজ্ঞ, উনিও ছিলেন। তো এটা হলো প্রজেক্টটা প্রত্যেক কান্ট্রিতে, এটা সারা ওয়ার্ল্ডে শুরু হয়েছে। কান্ট্রি চুজ করবে তার কোন প্রোডাক্ট, ওয়ান প্রায়োরিটি প্রোডাক্ট ওয়ান কান্ট্রি, এটা শুরু হয়েছে। লেটস সি, আমরা 2-3 বছর তাইরি করে শেষ হয়ে যাবে। আচ্ছা, কাঁঠাল নিয়ে যে প্রযুক্তির কথা বলছিলাম, আমরা দেখছিলাম যে 2021 সালে আসলে একটা প্রতিবেদন করা হয়েছিল, সেখানে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা, যেটা FAO-র কথা আপনি বলছিলেন, এবং সেখান থেকে যে সর্বশেষ তথ্য জানানো হয়েছিল যে 20 বছর ধরে বাংলাদেশে 12.5% হারে ফল উৎপাদন বাড়ছে, এবং একই সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ 4টি ফলের মোট উৎপাদনে বাংলাদেশ শীর্ষ 10টি দেশের জায়গায় তালিকায় স্থান করে নিয়েছে। তো এই জায়গাটায় স্থান নিয়ে এখন আমরা সংরক্ষণে এই পর্যায়ে আমরা ভুক্তভোগী হচ্ছি। আর এখন আপনার এটাকে অত্যন্ত প্রায়োরিটি প্রজেক্টের কাছে দিতে হবে, এবং এটা গভর্নমেন্টের, আমি বলি যে কোনো সুদ না, গভর্নমেন্ট এমনি করেই এগুলি গভর্নমেন্ট তৈরি করতে হবে। এগুলি হলো এগুলি হলো উন্নয়নমূলক প্রজেক্ট। আমি ইনফ্রাস্ট্রাকচারকে উন্নয়নমূলক প্রজেক্ট বলি না। আমার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এবং সারা বছর আমার পুষ্টিকর খাদ্য, কারণ এগুলি প্রত্যেকটার মধ্যে পুষ্টি আছে। আমি টমেটো, গাজর, এগুলো আমার চোখের জন্য ভালো। আমার প্রত্যেকটা, একটা কথা আছে, আল্লাহ যেই এলাকায় যে মানুষ দিয়েছে, যে স্বাস্থ্য দিয়েছে, সে এলাকায় সে ফল দিয়েছে, সে সিজনে সেটা দিয়েছে। যেন আমার, আপনি একটা শীতের কালে কিন্তু আমার শরীর দিয়ে ঘাম বাইর হয় না, আর সেজন্য শীতকালে আমার ভিটামিন সির বেশি দরকার। সেখানে দেখেন টক ফলগুলি সব শীতকালে, আমলকি বলেন, সাইট্রাস বলেন, বিভিন্ন ফলগুলো কিন্তু শীতকালে। তো ওই ব্যবস্থাটা যদি আমরা করে সারা বছরের জন্য করতে পারি, তাহলে তো অনেক। এখন তাহলে আমরা কেন করছি না আমি আজও বুঝি না। আমরা এত চেঁচাচ্ছি, এত বলছি, পলিসি মেকাররাও সব জানে। তা আমার উন্নয়ন বাজেট, আমার এবার কৃষি বাজেটকে কমায় দেওয়া হলো। আমার যে বাজেট ছিল তার থেকে, আর আমি কোথায় বাড়াবার জন্য আমি বলছি যে আমার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য বাজেট বাড়াতে হবে। কারণ আমার অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা, আমি শিক্ষিত না হলে তো আমি এগুলো শিখতেও পারবো না। আমার তো শিক্ষা দরকার। আমার যে নতুন প্রক্রিয়া, নতুন যে কৌশল, কলা কৌশল, নতুন জিনিসগুলো তো আমাকে শিখতে হবে। সেজন্য আমার শিক্ষা, ট্রেনিং, আমার স্কিল জেনারেশন, এগুলো একটা কৃষক স্কুল আছে সারা বাংলাদেশে। আমি আর আমার ছেলে গত লাস্ট 15 বছর ধরে ট্রাই করছি একটা কৃষক স্কুল করার জন্য। জমি দিয়ে দিছে, হয় নাই, বলে যে লাগবে না, আমাদের এমনি ট্রেনিং হয়। আরে এমনি ট্রেনিং তো গভর্নমেন্ট, ওই বিদেশিরা করে কি, যেমন আমাকে একটা ট্রেনিংয়ে দিচ্ছিল USD এর টাকা, আপনি 1 মাস করালেন, তারপর টাকা শেষ, প্রজেক্ট শেষ। তো আমি 1 মাসে কয়টা কৃষক করাবো আলুর এক্সপোর্টের জন্য? আমি তো আলু এক্সপোর্ট
অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আচ্ছা আবার এফবিসিসিআই তে এগ্রিকালচারটা দেখি। তো 2 বছর এফবিসিসিআই তে এগ্রিকালচার দেখে দেখলাম যে বক্তৃতা ইশার, আর আপনাদের এই টক শোতে আসি। ব্যাস, শেষ। এমনিতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না আসলে এমনি? এখন সরকার একটুখানি নড়ে চড়ে বসছে, তারপরে আমি তো ওই নড়ে চড়ে মাঝে মাঝে বসে আর ফাইল বানায়। আচ্ছা। সবচেয়ে বড় কথা হলো সংরক্ষণের নানা বিষয়াদি নিয়ে, ফাইলের শেষ নাই। সংরক্ষণের বিষয়াদি নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে এই পর্যায়ে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, আমরা আরো কথা নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকবেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হ্যাপেনিং পয়েন্টে আজকের আয়োজনে, এবং আজকের আয়োজনে আমরা কথা বলছিলাম কৃষিজাত পণ্য সংরক্ষণ কিভাবে করা যায় তা নিয়ে। আমাদের অতিথি অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম আমাদের সাথে আছেন। আমরা বিরতিতে যাবার আগ মুহূর্তে স্টোরেজ নিয়ে কথা বলছিলাম, পরিবহন যে ব্যবস্থা সেখানে কিরকম ঘাটতি আসলে আছে এই মুহূর্তে? এটা কারে টোটালি জিরো। দেখেন, আমরা আলু রপ্তানি করি সিজনে, আমাদের এত ট্রান্সপোর্ট কস্ট এবং কুল চেইন এত কম, তখন এটা নিলামের মতো উঠে। এখন আমরা অনেকবার সরকারকে বলেছি যে আমাদের কিছু ডেডিকেটেড কোল্ড চেইন মানে গাড়ি দেন। 4টা গাড়ি কিনেছিল আজ থেকে মনে হয় 40 বছর আগে হটেক্সে, তারপরে এগুলি প্রাইভেট সেক্টরে এখন লোক করে। আমি একটা গত 7 দিন আগে চায়না একটা আলুর কস্টিং করছিলাম, তো আমার দেখা গেল ইন্টারনাল কস্ট হয়ে যায় 1 লাখ টাকা। তা আমি আর ওদের কাছে দাম আঁকাবো কি? ওরা ইন্ডিয়াতে পাচ্ছে এই কস্টটা 50,000 টাকা ইন্টারনাল কস্ট, মানে ট্রান্সপোর্ট কস্ট আরও কম, কারণ ওরা সাবসিডি দেয় ইন্ডিয়া। এখানে আমাদের পরিবহনের ক্ষেত্রে আমাদের কোনো ডিভাইস নেই। যেমন আপনি এখন ডিম আপনি একটা খোপে খোপে দেন, ডিম নষ্ট হয় না। সেখানে আমরা যে টমেটো এরকম খোপে খোপে দিতাম, গাজরটা দিতাম, কাঁঠালটা দিতাম, আমটা দিতাম। আম একটা ট্রের মধ্যে বোঝাই করছেন, আগে তো বস্তায় বাঁধতো, এখন ট্রের মধ্যে দিচ্ছে। তো ট্রের থেকে তো আরো ইমপ্রুভ করা উচিত। আমরা তো এখন স্মার্ট বাংলাদেশে, তো ট্রের মধ্যে তো এটা চাপা খায় নষ্ট হয়। আবার এটা তেরপাল দিয়ে ঢাকেন, ঢেকে আরো গরম ফলে আরো নষ্ট, এমনি তো গরম একেবারে। সংরক্ষণ যেটা আছে সেগুলো খুবই সনাতন পদ্ধতির, আমরা যেটা বলতে চাই আগের পদ্ধতি। তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশ যে বলছি, আমরা আসলে এই সংরক্ষণের এই পর্যায়ে এসে আমরা সেটা কতটা ডিজিটালাইজেশন করতে পারছি? এটা আমরা পারিনি। আমরা আসলে এই উন্নয়নের যে সংজ্ঞা, এখানে এসে আমাদের এই জায়গায় খাদ্য সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থা, বীজ উন্নয়ন, গবেষণা, এগুলির ক্ষেত্রে আমাদের উন্নয়ন করতে হবে। কারণ একটা দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলছি, কিন্তু সেটা দেখেন আপনার 93% বীজ আমদানি করতে হয়, তা আপনাকে কেমনে স্বয়ংসম্পূর্ণ, আর আপনার নষ্ট হয়ে যাচ্ছে 20,000 কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে। আমার আলু নষ্ট হয়ে যাচ্ছে প্রায় 25 লক্ষ টন। আমি তো এগুলোর সংরক্ষণ করতে পারছি না। তো সেই সংরক্ষণটা না করলে আপনি এই ক্ষেত্রে উন্নয়নটা দেখাবেন কি করে? এই ক্ষেত্রে আপনার স্মার্টনেসটা দেখাতে হবে, এবং এই ক্ষেত্রে আমার মনে হয় রিভাইজ বাজেট হোক, যেভাবে হোক, আরও বরাদ্দ বাড়িয়ে এগুলো করা উচিত। আরেকটা জিনিস হলো, আপনি যে আমরা কি খাচ্ছি, এটা একটা বড় প্রশ্ন। আমরা বিদেশের জন্য বলছি যে আমরা, গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো পলিসি তৈরি করেছে, নো ডাউট। এই কয়দিনে যেমন গ্যাপ, অনেক বছর ধরে বলছিলাম গুড এগ্রিকালচার প্র্যাকটিস, তখন আপনার ওই ফরমালিন দিতে পারবে না, বেশি ইনসেকটিসাইড দিতে পারবে না, বেশি ফার্টিলাইজার দিতে পারবে না, একটা মাত্রা লেভেল আছে, লেভেল দিতে হবে। ওটা আমরা বাইরেও পাঠাতে পারবো, আমরা নিজেরা যখন খাবো সেটাও মাপামাপি করা যাবে। আমরা খারাপ খাবো, বাইরে ভালো খাওয়াই, আমরা ক্যান্সারের রুগী হবো, এটা তো হবে না। সুতরাং এখানেও কাজ করার, মানে ওই উপজেলা লেভেলে, বিভিন্ন লেভেলে কাজ করার অনেক স্কোপ, মানে এগুলো প্রচুর ট্রেইনড পিপল তৈরি করতে হবে, প্রচুর এগ্রিকালচারে এডুকেটেড লোক, ট্রেইনড, স্কিল, এবং আমাদের কৃষকদের প্রচুর ট্রেনিং দিতে হবে। আমি গ্যাপের কথা বলি, গ্যাপ আমাদের একটা অনেক দিনের দাবি ছিল, এবং
বছর 2 আগে গভর্নমেন্ট কিন্তু সরকার কিন্তু গ্যাপটা পলিসি করেছে, কিন্তু এখনো ইমপ্লিমেন্টেশনে যায়নি। আমরা বলছি মডেল করে গ্যাপে যান, গুড এগ্রিকালচার প্র্যাকটিস, তাহলে কৃষকরা শিখবে। তারপর আমাদের যান্ত্রিকরণের পলিসি করেছে, তা আমরা বলেছি যান্ত্রিকরণের পলিসিটা হয়েছে, গভর্নমেন্ট করেছে, খুবই ধন্যবাদ সরকারকে। কিন্তু আমার কথা হলো, আমার বগুড়াতে একটা বিশাল যান্ত্রিকরণের শিল্প তৈরি হয়ে গেছে। আমরা ইম্পোর্ট না করে আমরা কুষ্টিয়া বগুড়ার ওগুলিকে আমরা ফাইন টিউনিং করি, করে আমরা কৃষক, আর কৃষক কিন্তু ওখান থেকে নেয়, নিচ্ছে, কিন্তু ওইদিকে ওই অঞ্চলের কৃষক কিন্তু ওখান থেকে নিচ্ছে। আমি নিজেও ওখান থেকে জিনিস কিনি আমার কৃষিকাজের জন্য, কিন্তু কিনলে কি হবে, আমার তো আরও ফাইন টিউনিং দরকার। হ্যাঁ, তা আমার কৃষকদেরকে ওই ফাইন টিউনিংয়ের জায়গায় তাদেরকে অর্থ দিতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে এই করতে হবে। আর সবচেয়ে কথা হলো যে সব কিছুর জন্য কিন্তু ট্রেনিংটা, একটা স্কুল, আমরা অনেক দিন থেকে যুদ্ধ করছি একটা ফার্মার স্কুল করার জন্য, ট্রেনিং স্কুল। আর সর্বোপরি হলো আমাদের না আরেকটা জিনিস হলো যে আমরা অনেক কাগজ বানাচ্ছি, করছি। ডিএর কথা আপনি বলেছেন, ডিএতে কিন্তু অনেক প্রজেক্ট আসছে গেছে, কিন্তু একটা লং টার্ম ধরে কাজ করে শেষ করে ফেলা, যে আচ্ছা আমি আমটাই ধরলাম, আমটাই শেষ করব। যেমন আম পাঠানোর সময় আজকাল আমে কোনো ফরমালিন দেওয়া হয় না, দিয়ে করে কি প্যাকেজিং করে ইনসেক্ট যেন না হয়, কিছু আম যায় এখন। এখন ওইটা ওয়ালমার্টে গিয়েছিল, এবার আবার পাঠাইছে, জানি না ভবিষ্যৎ কি হবে। আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু প্রচুর সবজি, আম এগুলো রপ্তানি করি, কিন্তু কাদের জন্য করি? ওই আমরা বাঙালিরা যারা আসি বিদেশে ছড়ায় ছিটা, ওদের জন্য করি। ক্ষুদ্র একটা অংশের জন্য করা হচ্ছে, মেইন মার্কেটে নাই। আপনি তো টেস্কোতে নাই, আপনি তো ওয়ালমার্টে নাই, আপনি যেখানে যায়, যেমন আমাদের এখানে আগোরা বা ধরেন যে সুপার শপগুলো, ওখানে তো ওরকম সুপার শপগুলো আছে, সেই সুপার শপে কিন্তু আমরা নেই। তাহলে আমরা নেওয়ার জন্য আমাদের এই যে প্রথম হলো গ্যাপ করা, এবং আমাদের দূতাবাসগুলো সেলসম্যানের ভূমিকায় যেতে হবে। আমাদের দূতাবাসগুলো কিন্তু প্রত্যেকের কমার্শিয়াল উইং আছে, কিন্তু তারা সেলসম্যানের কাজটা করে না। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাচ্ছি। জাপান এমবাসিতে আমাদেরকে দাওয়াত দিয়েছে, এলজিইডির কামরুল ইসলাম চৌধুরীকে, উনি মারা গেছেন, উনি আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমাকে নিয়ে গেছেন উনি সন্ধ্যাবেলায় ডিনারে। কি করতে হবে? তুমি রাস্তা সব পাকা করে দাও, আমি আমার রিকন্ডিশন গাড়ি পাঠিয়ে দেবো। দেখেন বিজনেসটা কাকে বলে। জাপান এমবাসি দাওয়াত দিয়ে ওর রিকন্ডিশন গাড়িগুলি ডাম্পিং করতে ওর পয়সা লাগবে না, তাছাড়া বাংলাদেশে পাঠায় দেখ, আমি রাস্তা বানাই দিই, তুমি চালাও, ব্যবসা হইলো আমার। তা আমাদের কমার্শিয়াল উইংগুলি ওই ধরনের কাজ, আমাদের এমবাসিগুলি ওই ধরনের কাজ করতে হবে। আমাদের ব্র্যান্ডিং করতে হবে, আমার প্রোডাক্ট বাইরে নিতে হবে। আমার মানে আমরা না এই ফসলে আমরা 4 নাম্বার, এই ফসলে আমরা 5 নাম্বার, এই ফিশে আমরা এত নাম্বার, কিন্তু এই যে আমি আমার ইলিশ মাছকে আজ পর্যন্ত কেন করেছি, কেনে ঢুকিয়েছি, টুনা ফিশ কেনে পান না আপনি, টুনা সালাদ খান না, তা আমার কেচকি মাছকে কেনে ঢুকাইছি, আমার ইলিশ মাছকে কেনের ভিতর ঢুকাইনি তো। তা আমি ইলিশের ব্র্যান্ডিং কেমনে করব? আমি সারা ওয়ার্ল্ডকে বলছি আমার জাতীয় মাছ হলো ইলিশ, এবার তো সুস্বাদু মাছ, এই যে কালকে তো ধরা শুরু হলো ইলিশের মৌসুম। তা আপনি তো এটা কেনিং টুনা ফিশের মতো করেন না, বা স্যালমনের মতো করেননি। আপনি বাজারে গেলে তো ওগুলি খুঁজে বের করে নিয়ে এসে দুপুরে সালাদ খাচ্ছেন, তাই না? আচ্ছা, বৃহদাংশের যে রপ্তানি কাজে সেটা থেকে আমরা এখনো অনেকটাই পিছিয়ে আছি, সেটা বলতে হবে। ফল পাকানোর ক্ষেত্রে বা শাকসবজি এই যে সংরক্ষণের কাজে ব্যক্তি বা ব্যবসায়ী যে স্বাস্থ্যবান্ধব কোনো পদ্ধতি অনুসরণ করেন কিনা, কি মনে হয় আপনার, বা এখন কোনো স্বাস্থ্যবান্ধব কোনো পদ্ধতি বেরিয়েছে কিনা? না, অবশ্যই আছে। সারা পৃথিবীর স্বাস্থ্যবান্ধব খাওয়া খায়, আমরা ছাড়া সারা পৃথিবীর লোক স্বাস্থ্যবান্ধব খায়। ওই যে আম রাখে, আমি বলি এই তোমারটা মাছি বসে না কেন, আমার বাসাটা তো মাছি বসে, ও তো ফরমালিন দিয়ে রাখে। দোকানে যে 5-7 দিন আম বেচে, এটা সম্ভব? আপেল তো 10 দিন আপনি ফেলায় রাখেন, 20 দিন ফেলায় রাখেন, 40 দিন ফেলায় রাখেন, কিছু হবে না। এখন কথা হলো যে পদ্ধতিগুলো কিছু কাজ করছে খুবই স্বল্প আকারে। কয়েকটা এনজিও কাজ করছে, বিদেশি এনজিওরা রপ্তানির জন্য, তারা ছোট ছোট কৃষক গ্রুপ করে তারা করছে, বাট ভেরি স্মল, ইট ইজ নট ওয়াইডলি বাই ন্যাশনাল। কি করা যায় বা কি করতে হবে বলে আপনার মনে হয়, যদি কোনো পরামর্শ থাকে? যে গ্যাপ ট্রেনিংটাকে এটাকে ছড়িয়ে দিতে হবে, লোককে বোঝাতে হবে, মানে ডিপ
মাঠে নামতে হবে, এটা একটা ন্যাশনাল জাগরণ প্রজেক্ট নিয়ে নামতে হবে। এটা মানে একটা মুভমেন্ট করতে হবে, এবং মুভমেন্ট করতে হবে তাদেরকে নিয়ে যারা এটা নিয়ে বুঝে। কারণ আপনি যদি মুভমেন্ট করেন, আমি কিছু মনে করবেন না, আপনি এমন একজন লোককে নিয়ে মুভমেন্ট করেন, আপনি প্রকল্প পরিচালক বানায় দিচ্ছেন এমন একজন লোককে যে আসলে এটা বুঝে না। বা যে মুভমেন্ট করবেন, যে আপনি স্টুডেন্টকে কাজে লাগান। আমাদের কিন্তু সবচেয়ে বড় ইয়ত শক্তি 4.5 কোটি ইয়ত, এদেরকে আপনি মুভমেন্টে কাজে লাগাই দেন, এসব মুভমেন্টে এদেরকে পয়সা দেন, এদেরকে দিয়ে এদেরকে কাজে লাগাই দেন, এরা তো কাজ করতে প্রস্তুত, এদের কাজে লাগাই দেন। বা রিসার্চ করতে কাজে, রিসার্চে ফান্ড দেন। আমার ছাত্রছাত্রীরা তারা তো কাজ করতে চায়, তাদেরকে আমাদের এফবিসির ব্যবসায়ীরা ওদের মধ্যে ছড়িয়ে দেন, বিভিন্ন জায়গায় এটাকে ছড়াতে হবে, মুভমেন্ট আকারে নিতে হবে। একদমই তাই। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে আপনাকে যুক্ত হবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম কৃষি পণ্য সংরক্ষণে কি করা যায় বা কিভাবে কি হয়, এর পেছনে কি কাজ করছে তা নিয়ে। এবং আমরা যতটুকু জানি এক এক মৌসুমে এক এক কৃষি পণ্য কিন্তু বাংলাদেশে হয়ে থাকে, এবং সেখানে কিন্তু নানা রকম ভিটামিন উপাদানও আছে। এগুলোকে সারা বছর খাওয়ার উপযোগী করতে এবং রপ্তানি করার জন্য কিন্তু আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে, এবং সংরক্ষণের কোনো রকম বিকল্প নেই। এবং ডিজিটাল বাংলাদেশে যেহেতু আমরা বলছি সব জায়গায় ডিজিটালাইজড হচ্ছে, এবং কৃষি পণ্য সংরক্ষণেও কিন্তু আমাদেরকে ডিজিটালাইজড হতে হবে। এই বিষয়ে যারা আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বিশেষভাবে নিশ্চয়ই নজর দেবেন। এবং এই আশা রেখে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানেই শেষ করছি। আমাদের অতিথিকেও ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। অন্য আয়োজনে আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।